টাকা নেওয়াটা যদি ব্যাংকের টাকা তছরূপ করে মেরে দিলে ঋণ নেওয়া কি যোগ্যতা মাপকাঠি হয়, তাহলে আমরা সালমান রহমানকে বসাইলে পারে বিএনপি, কারণ হেতু হচ্ছে বড় যোগ্য, হাজার হাজার কোটি টাকা নিছে। এস আলম হাজার হাজার কোটি, তারে বসাইলে তো ব্যাংকের গভর্নর বানাই দিলে হয়। এবং এই গভর্নরকে করা হয়েছে, এটা হলো সালমান রহমান এস আলমের লোক। সে ওই সময় এস আলমের ফেভার নিয়ে লোনটা নিচ্ছে। সে ডিফল্টার হয়েছে, একটা না একাধিক ব্যাংকের ডিফল্টার হয়েছে। তাহলে সেখানে আমরা যদি পাশাপাশি আমাদের স্বাধীনতার পর থেকে সকল ব্যাংকারের সকল গভর্নরের বায়োডাটা পাশাপাশি রাখি, আর আমাদের আশেপাশে ব্যাংকে ভুটান মালদ্বীপেরটাও রাখি, তাইলে সে কত বড় যোগ্যতা এটা প্রমাণ হয়ে যাবে, আমার বলার প্রয়োজন হবে না। তাইলে এরকম বাংলাদেশের মতো এরকম একটা জায়গায় বাংলাদেশ মানে বিএনপির অনেক যোগ্য লোক থাকার পরও এনাকে কেন বিবেচনা করছে, যিনি ইলেকশন কন্ডাক্ট করছে, এই কথা না করলে তো পারতো। কারণ উনি 23 নম্বর সদস্য ইলেকশন কন্ডাক্ট করছে, বিএনপিকে ক্ষমতা আনার জন্য যে কাজ করছে সেটার মধ্যে আছে। বিএনপির বিশ্বস্ত লোক, বিশ্বস্ত লোক কিছু কিছু জায়গা আছে দলের উদ্দেশ্যে কথা বলা হয়েছে। কারণ আমার ছোট ভাই মামুন যদি তার জীবদ্দশায় কোনো লোক যদি বিএনপির টর্চার অত্যাচারিত নিগৃহীত হয়, তাহলে তারেক সাহেবের পরে জীবিত একজন কর্মীর মধ্যে মামুন হলো এটার তারেক সাহেবের পরে অন্যতম লোক, যাকে টর্চার করছে, যে এখন হাঁটতে পারে না। তার প্রতি সিম্পেথি আমার জনগণের কাছে এটাও ক্লিয়ার করার দরকার। ওখানে কিন্তু বিএনপি কিন্তু তারটা বিবেচনা করা হয় নাই, তারে বিবেচনা করা হয় নাই। বিবেচনা করা হয়েছে যারা দালাল, যারা ওইসবে সরকারের বিরুদ্ধে কথা বলছে, তখন ওইদেরকে বিবেচনা করা হয়েছে। তখনই তো আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা তো এটা এক্সপেক্ট করি না। ডেডিকেটেড লোক আজের কমিশনার যেখানে যারা মেয়র যারা দিছে, এরা কিন্তু সবাই ডেডিকেটেড। এদেরকে দেওয়া হয়েছে সিলেকশন, এটা রাষ্ট্র করতে পারে, সরকার করতে পারে। তাহলে এটা গেল ওই জায়গায়। তারপরে পরবর্তীকালে 2 মাস পরে তো ইলেকশন হচ্ছে, যদি তাদের জনপ্রিয়তা না থাকে তারা এমনি বাদ পড়ে যাবো গা। তাহলে ওইদের দিছে যে এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত ছিল। এরা দুদিনে বিএনপির পক্ষে কাজ করছে, ওদের অনেক ডেডিকেশন আছে। তাহলে এই ব্যাপারে কারো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে এটা কেন দেওয়া হয়েছে। অনেকের কাছে মানে ছায়া মানে সব তথ্য না থাকলে, ভাষা থাকলে তখন মানুষ এরকম একটা কনফিউশন তৈরি হয়। গেল এটা আসুক না। এখন আমরা ব্যাংকার ইয়ের জন্য আমরা উনি যোগ্য কি অযোগ্য, আমাদের সালমান রহমান তো যোগ্য। টাকা নেওয়াটা যদি ব্যাংকের টাকা তছরূপ করে মেরে দিলে ঋণ নেওয়া কি যোগ্যতা মাপকাঠি হয়, তাহলে আমরা সালমান রহমানকে বসাইলে পারে বিএনপি, কারণ হেতু হচ্ছে বড় যোগ্য, হাজার হাজার কোটি টাকা নিছে। এস আলম হাজার হাজার কোটি, তারে বসাইলে তো ব্যাংকের গভর্নর বানাই দিলে হয়। এবং এই গভর্নরকে করা হয়েছে, এটা হলো সালমান রহমান এস আলমের লোক। সে ওই সময় এস আলমের ফেভার নিয়ে লোনটা নিচ্ছে। সে ডিফল্টার হয়েছে, একটা না একাধিক ব্যাংকের ডিফল্টার হয়েছে। তাহলে সেখানে আমরা যদি পাশাপাশি আমাদের স্বাধীনতার পর থেকে সকল ব্যাংকারের সকল গভর্নরের বায়োডাটা পাশাপাশি রাখি, আর আমাদের আশেপাশে ব্যাংকে ভুটান মালদ্বীপেরটাও রাখি, তাইলে সে কত বড় যোগ্যতা এটা প্রমাণ হয়ে যাবে, আমার বলার প্রয়োজন হবে না। তাইলে এরকম বাংলাদেশের মতো এরকম একটা জায়গায় বাংলাদেশ মানে বিএনপির অনেক যোগ্য লোক থাকার পরও এনাকে কেন বিবেচনা করছে, যিনি ইলেকশন কন্ডাক্ট করছে, এই কথা না করলে তো পারতো। কারণ উনি 23 নম্বর সদস্য ইলেকশন কন্ডাক্ট করছে, বিএনপিকে ক্ষমতা আনার জন্য যে কাজ করছে সেটার মধ্যে আছে। বিএনপির বিশ্বস্ত লোক, বিশ্বস্ত লোক কিছু কিছু জায়গা আছে দলের উদ্দে যাবে। যেমন বিমানের পাইলট নিয়োগ করার সময় যদি বিএনপি দেখে করা হয়, তাহলে নির্ঘাত বিমান ক্ল্যাশ করবে। হার্ট অপারেশনের সময় যদি বিএনপি বাইশটা বিবেচনা করে আনা হয়, সেখানে যোগ্যতা মাপকাঠি না করা হয়, তাহলে আমাদের আইসিইউতে চলে গেছে ব্যাংকিং সেক্টর। সেই সময় এমন একটা লোককে দেওয়া উচিত যারা আন্তর্জাতিকভাবে খ্যাত। এবং সেখানে আমাদের হাসান মনসুর কিন্তু আন্তর্জাতিক খ্যাত, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফে তারা চাকরি করে আসছে। এবং সে ডুবন্ত জাহাজকে একটা কুলে আনার জন্য 1400 কোটি টাকা অলরেডি প্রফিটে আনছে সে। তারপরে আসানুল্লাহ যে অ্যাডভাইজার ছিল, সে আসানুল্লাহ তার সুরের বেসের প্রথম ব্যক্তি, তাকে বিবেচনা করা হয় নাই। শেষের দিকে রিটায়ারমেন্টের আগে তার ডেপুটি গভর্নরের স্ট্যাটাস দিয়ে তারা নেওয়া হয়েছে। এই গভর্নমেন্ট আসার পরে তাকে করছে কি, এই আমরা ইনুস সাহেব হতাশা, কারণ ইনুস সাহেবে এই ব্যাংকে কীভাবে তুলবে, তখন এই দুইটা লোকের বাঁচিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বিএনপি যদি পারতো এদের বাইর করে দেবে, চুক্তি বাতিল করে দিতে পারে, এটা তার ক্ষমতা আছে, করতে পারে। কিন্তু আপনার সৌজন্যবোধ তো আছে, তাদের টাইনে হেসরা এই যে বিএনপির যারা করছে এটা এস আলমের লোক, এবং এরা বিএনপি আগে আওয়ামী লীগ করতো, এখন এরা আসছে। এদের ছবি বিভিন্ন ফুটেজ দেখা তারেক সাহেব এদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন না কেন? তাহলে অন্তত ব্যালেন্স হইতো। ওনার এই যে জনমনে যে একটা তৈরি হয়েছে যে এটা প্রথম দিনে এরকম করতেছে কেন? বিএনপির অভিজ্ঞতা কম না, বিএনপির অনেকবার শাসন করছে। বিএনপির ইলেকশন হইতে শুরু করে তারেক সাহেব পাশে থেকে, তারেক সাহেবে পলিটিশিয়ান বাই বর্ন। আমি এর আগে একবার তারেক সাহেবের কথা বলছিলাম, বলছে যে উনি পারবে কিনা। আমি বললাম উনি বয়স্ক, এটা বলবে কিনা, তখন তারেক সাহেব ক্ষমতা আসে না। আমি তখন বলছিলাম এই যে আমার এই আঙুলটাকে কি আঙুল বলে, বৃদ্ধ আঙুল। তো কালকে যে জন্ম নিয়েছে সে বাচ্চাটার এটা বৃদ্ধ আঙুল। কেন বৃদ্ধ আঙুল? সে নিজে তো বৃদ্ধ হয় নাই, কারণ হলো যে জন্মসূত্রে বৃদ্ধাঙ্গুল হয়। তো তারেক সাহেব জন্মসূত্রে বৃদ্ধাঙ্গুল পলিটিশিয়ান।
তাহলে তার মায়ের পেটের থেকে সে পলিটিক্স দেখিয়ে আসছে, নেতৃত্ব দেখিয়ে আসছে। তা এবং অনেকগুলি ইলেকশন সে কন্ডাক্ট করছে। এখন তার মতো লোকে এরকম ভুল করবে, ইভেন কি প্রশাসনে যারা কন্ট্রাক্ট সার্ভিস করছে, আমরা মেধা দক্ষতার দিক দিয়া যেমন আমরা ওনার প্রিন্সিপাল সেক্রেটারি করছে, উনি 85তম লোক ওনার বেসের, উনি আমি লোক অসৎ আমি তা বলছি না। তাইলে আমরা কি করি, আমরা সবচেয়ে যোগ্য লোককে আমরা আনি। বিয়ে করার সময় সবসময় সুন্দরী গুণী দেখি, আমরা বাসার ড্রাইভার হলে দেখি ভালোটা, বাবুসি হওয়ার সময় আমরা ভালোটা দেখি। তাইলে রাষ্ট্র পরিচালনার জন্য ওখানে সবচেয়ে চৌকট যোগ্য লোককে নেওয়ার কথা। তারপরে আসেন আমরা স্বরাষ্ট্র সচিব যেটা করছি, সে কোনো একটা ভালো মন্ত্রণালয় ডিপটি সেক্রেটারি ছিল না, সে গ্রন্থাগারে ছিল, জয়েন্ট সেক্রেটারি বাড়ি চলে গেছে, তারপরে সে ওখানে কাজ করছে, বিএনপির অফিসে ক্লারিক্যাল কাজ করছে। তো এখন যদি ওটা যদি যোগ্যতা হয়, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে এমন একটা লোককে আনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ সে তো নেগোসিয়েশন করতে হবে, তার তো স্থানীয় সরকার, শিক্ষা মন্ত্রণালয়, অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাকরি করে আসলে যদি উপসচিব হয় তাহলে কিছু সে শিখতো। আপনারা দেখবেন প্রতিফলনতা দেখবেন এরকম। তারপরে আমি বলছি না যে তারা খারাপ লোক, বা আমি এটা বলছি না, কিন্তু বলছি যে একটা অভিজ্ঞ লোক ওখানে চয়েস করতে গেলে, ওনাকে ফিডব্যাক দিতে গেলে ওইরকম একটা লোক, সকস লোক, তাৎক্ষণিকতা দেখা গেল অপারেশন সাকসেসফুল ফ্যাশন টাইট হলে হবে না, তো অপারেশন করার আগে, দম চলে যাওয়ার আগে অপারেশন করতে হবে। তাহলে বিএনপিকে আমরা দেখি না, কারণ বিএনপি তো পূর্ব অভিজ্ঞতা আছে, তো বিএনপি তো প্রথম না যে, তাহলে বিএনপির এখন অভিজ্ঞতার স্বাক্ষর কোনোটা, যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরটা একটা বড় এখানে 10 আসবে। আমাদের যে লোন নিছি আমরা, মেগা প্রজেক্ট করছি, এগুলি ইনস্টলমেন্ট টাকা দিতে হবে। এখন উনি যে কার্ডের কথা বলা হচ্ছে, কার্ডের টাকাটা উনি কোথার থেকে আসবে, উনি যদি এটা দেখাই দেয়, কারণ আমরা তো এখন অলরেডি ডিফল্টার বিদ্যুতের, তারপরে পদ্মা ব্রিজের জন্য ডিফল্টার, চিটাগংয়ের যে আন্ডারপাসের আছে ওটার জন্য ডিফল্টার, তারপরে স্যাটেলাইটের জন্য ডিফল্টার, আমরা ওখানে লোন শোধ করতে পারছি না। তাহলে এখন আবার নতুন করে যদি 1 কোটি লোকের যদি দেয়া হয়, ওদের যদি 10,000 কোটি টাকা লাগে, তাহলে 50,000 কোটি টাকা লাগবে মাসে। তাহলে এই টাকাটা কোথার থেকে আসবে? আমি বললাম আমি দিব, হ্যাঁ, ওনার দেওয়ার ওনার ইচ্ছা, সদিচ্ছা, এটা প্রশংসনীয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার এই টাকাটাগুলি জনগণের উপরে তো চাপাইতে হবে, ট্যাক্স বাড়াইয়া ওগুলি কাভার করতে হবে। তা আমাদের এগুলি আগে তো আমাদের ঋণ শোধ করবে, অন্যগুলি করবে, সেখানে সেরম লোক আনবে। এমন সময় একটা অর্থনীতিবিদদের, যেখানে বিএনপির মধ্যে অনেক অর্থনীতিবিদ আছে, ডক্টর মাহবুবুল্লাহকে এর আগে চেয়ারম্যান করছিল বেগম জিয়া, তখন তারা বলছে উনি এটা জয়েন করতে চায় নাই। তারপরে বলা হয়েছে যে আমরা যদি কোনোদিন ভবিষ্যতে আসি তাহলে আপনাকে গভর্নর করা হবে। এখানে অনেক যোগ্য লোক বিএনপির মধ্যে আছে, তাহলে ওনাকে কেন আইনে এই বিতর্কের সৃষ্টি করার কোনো, এটা না করলেও পারতো বিএনপি। তো সুতরাং আমরা আগে যে কথাগুলি বলছি সব বিএনপির পক্ষে গেছে। এখন বিএনপিকে আমরা চাই, এখন কেন এটা বলতেছি, যাতে বিএনপি ভুলটা না করে। বিএনপি যতগুলি চুক্তিভিত্তিক নিয়োগ দিছে সবগুলির ইন্টিগ্রিটি সম্বন্ধে প্রশ্ন আছে, সবগুলির গুরুত্ব হয়েছে, এবং মেধা তালিকা যদি আমরা দেখি, মেধা আমি 3 মিনিট একটু, আমার ইফতার আজান দিয়েছে তো, আমি পানি খেয়ে নামাজটা পড়ে আবার জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা বিএনপির যে লোকগুলির চুক্তিভিত্তিক নিয়োগ, এটা বেসিসটা কি, যে এটা যদি দেখি অতীতের ইয়ে কি, ট্র্যাক রেকর্ডটা কি, ওদের রেজাল্ট কি, ওরা গ্রেডুয়েশনের মেধা তালিকায় কত নম্বর আছে, দেখা যায় 85, এবং হোম সেক্রেটারি দিচ্ছে তার বেসের লাস্ট দিকে তার নাম। তাহলে এটা তো আমরা মেধার গুরুত্ব দিচ্ছি, মেধাতে ফিডব্যাক দিতে গেলে সেরকম লোকে তো দিবে। তবে এইটা বিএনপি এগুলি না করলেও পারতো। আর চুক্তিভিত্তিক একটা অফিসারকে যদি সচিবে দেওয়া হয়, তাহলে এডিশনাল সেক্রেটারি পোস্টটা ব্লক হয়ে যায়, জয়েন্ট সেক্রেটারি হইতে পারে না, 60টাকে বঞ্চিত করা হয় একটাকে চুক্তিভিত্তিক নিলে। তাহলে যে চুক্তিভিত্তিক নিচে কি করছে সে বিএনপির জন্য, যাদের চুক্তি দিচ্ছে তারা কি করছে দেখাক দেখি, অথবা দেশের জন্য কি করছে, জাতির জন্য কি করছে, তারা যদি 5টা কাজ দেখাইতে পারে, তাহলে 5বার এক্সটেনশন দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। তাহলে এই ধরনের লোকজন তারা বঞ্চিত হচ্ছে, তারা বলতেছে, কিন্তু তারা হাসিনার আমলে চাকরি করেছে, প্রতিবাদ করে রিজিগনেশন দেয় নাই। এবং অনেকের আমি বলছি, 2-1জনকে আমি বলছি, নাম মেনশন করতে চাচ্ছি না, যে ভাই আপনি হাসিনার বিরুদ্ধে মামলা করেন, 2 কিলোর পয়সা আমি দিব, সেটা সাহসটুকু করতে পারে না, এখন থেকে তারা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। তাহলে এই জিনিসগুলি লাইন প্রমোশন যারা আছে, তারা সরকারের নন কর্পোরেশন করবে। কেন কর্পোরেশন করবে? এই পুলিশের একজন, মানে রোডের হাইওয়ের এডিশনাল আইজি, সে তার জুনিয়রকে আইজি করা হয়েছে, আইজি ছিল মূলত এসপি, রাতারাতি প্রমোশন দিয়ে তারা আইজি করছে, সে কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ক্রাইসিস ফেস করে নাই।